আমরা এখন পড়বো অ্যান্টিবডি সম্পর্কে। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিটা আমাদের বারবার আলোচনায় চলে আসে, এই জন্য আমি একটু বলে দিই তোমাকে। ধরা যাক কোনো একটা জিনিস, এইটা, এর নাম হলো অ্যান্টিজেন। কি নাম এর? অ্যান্টিজেন। ওর নামটাই দেখো, দুইটা পোরশন আছে, এইটা একটা পোরশন, এইটা একটা পোরশন। এইটা মানে কিন্তু অ্যান্টিবডি, অ্যান্টিবডি। আর জেন মানে হচ্ছে তৈরি। তাহলে বলো তো অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মানেই হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি করে, রাইট? তাহলে এই যে তৈরি হলো এইটা, তো তোমরা আমাকে বলো তো আসলো কে আগে? এইটা, ও আসলো বলে এটা তৈরি হলো। যেখানে অ্যান্টিজেন নাই সেখানে অ্যান্টিবডির কথা আলোচনায় আসবে না, রাইট? ওকে, সো আমরা এখন দেখব অ্যান্টিজেন। এখানে অ্যান্টিজেনের কথা ভাবি যে ধরা যাক এটা বাইরের বস্তু, এক্সটার্নাল বা বাহির থেকে আসে। তাহলে এইটা আসার কারণে তোমার দেহে কিন্তু এটা তৈরি হলো, তাই না? দেহ কিন্তু অ্যান্টিবডি তখন তৈরি করে ফেললো। সো এটা ধ্বংসাত্মক, এটা রক্ষণাত্মক, মানে তোমাকে রক্ষা করতেছে, রাইট? এটা আগে আসবে, দেন এটা তৈরি হবে, রাইট? সো অ্যান্টিবডির কিন্তু চেহারা দেখো, এই যে এইটা, এই যে এইটা, ওই যে ওইটা না, ওইটা অ্যান্টিজেন। ও আসছে, আসার কারণে এই যে নিচের এটা তৈরি হয়ে যায়, ওকে দেখে এটা তৈরি হয়ে যায়। সো দেখো বড় জিনিসটাই পরে তৈরি হচ্ছে। ওকে, সো আমরা প্রথমে যে কাজটা করব, এই ওয়াই আকৃতির যে বডিটা আছে এটা পড়ব। দেখো অ্যান্টিবডি কিন্তু প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয় প্রোটিন। যেহেতু এর সাথে একটু শর্করা যুক্ত থাকে, এই জন্য এটাকে মাঝে মাঝে শর্করা বা গ্লুকোজ আছে বলে গ্লাইকোপ্রোটিনও বলা হয়। অপশনে যাই থাকুক আমরা সেটাই চুজ করব, ঠিক আছে? প্রোটিন থাকলে প্রোটিন, গ্লাইকোপ্রোটিন থাকলে গ্লাইকোপ্রোটিন। ওকে, আচ্ছা। তো এখন আমরা দেখব যে এটার হেভি চেইন আছে এবং লাইট চেইন আছে। হেভি মানে ভারী বা বড়, লাইট বলতে বোঝায় হালকা বা ছোট। এই যে দেখো এই সাইডে যে চেইনটা আছে, এইটা, এই যে দেখো এখানে একটা চেইন আছে, এটা, এই দুইটা হচ্ছে হালকা চেইন বা লাইট চেইন। আর এই যে দেখো এইটা হচ্ছে হেভি চেইন। তাহলে একটা অ্যান্টিবডিতে আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা হেভি চেইন এবং দুইটা লাইট চেইন। তাহলে টোটাল কয় জোড়া? এক জোড়া লাইট, এক জোড়া হচ্ছে হেভি বা ভারী চেইন, ঠিক আছে? তো সবাইকে তো একসাথে যুক্ত রাখতে হবে। যুক্ত যদি রাখতে চাও একটা বন্ধন ক্রিয়েট করতে হবে। দিস ইজ কল্ড ডাইসালফাইড বন্ড। হেভি চেনের মাঝে এখানে একটা আছে, দেখতে পাচ্ছ, এই যে একটা। হেভি চেন এবং লাইট চেনের মাঝে এই যে দেখো এখানে একটা এবং এই যে এখানে একটা। তাইলে বলো তো কয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি? তিনটা। আরও অনেক থাকতে পারে, বাট যেটা সবচেয়ে সরল এবং আদর্শ অ্যান্টিবডি, সেখানে কয়টা আছে? সেখানে আছে হচ্ছে তিনটা। হেভির মাঝে একটা, হেভি লাইটের মাঝে দুইটা, ঠিক আছে? নাম কি এগুলো? ডাইসালফাইড বন্ড। স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমার দেহের শেপ কিন্তু স্থায়ী, কিন্তু আমি যদি কলমটা ধরতে চাই তখন কিন্তু আমি এইভাবে আঙ্গুলটা কিন্তু চেঞ্জ করলাম, আমার আঙ্গুলের যে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম, তাহলে আমার এই জায়গার গঠনটা অস্থায়ী। আমি যদি কোনো দড়ি ধরে ঝুলে থাকি তখন কিন্তু দেখো আর এইভাবে থাকবো না, এইভাবে থাকবো, রাইট? কোনো কিছুকে যে ধাক্কা দেয় এরকম করব। সো আমার এই অঞ্চলটা স্থায়ী, বাট এই অঞ্চলটা বারবার ভেরিয়েবল হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এইটাই বলা হয়েছে যে এই অঞ্চলটা হচ্ছে স্থায়ী অঞ্চল আর এই অঞ্চলগুলো হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, নিজেকে চেঞ্জ করতে পারে অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন। কবজা অঞ্চল, কবজা মানে কি? এই যে এটা, যে জায়গাটা আমাদের ভাঁজ হচ্ছে, এই যে এই জায়গাটা, রাইট? দরজা যে জায়গায় ভাঁজ হয় দ্যাট ইজ কল্ড কবজা। এই যে দেখো এটা একটা কবজা, এই জায়গাটা কবজা, এখানে এসে সোজা ভাঁজ হয়ে গেছে। ওকে, কবজা বা হিঞ্জ। এখন আমরা চলে আসি এই যে টার্মগুলোতে। টার্মগুলোর এক নম্বর হচ্ছে প্যারাটপ। হোয়াট ইজ প্যারাটপ? প্যারাটপ শব্দের অর্থ হলো এই যে পোরশনটার নামই হচ্ছে প্যারাটপ, এইটা প্যারাটপ, যারা অ্যাকচুয়ালি এই অ্যান্টিজেনটাকে ধরে। ওকে, সো দিস ইজ প্যারাটপ। তালা চাবি, এটা একটা চমৎকার জিনিস যে তালা চাবি, এই জায়গায় এখানে অ্যান্টিজেন আছে, দিস ইজ অ্যান্টিজেন অ্যান্ড দিস ইজ অ্যান্টিবডি। দিস ইজ অ্যান্টিজেন, দিস ইজ অ্যান্টিবডি। তালাকে চাবিকে, এটা কিন্তু অনেকে ভুল করে। মনে রাখবা অ্যান্টিজেন হচ্ছে তালা আর চাবি সবসময় লম্বা হয়, এটা দেখো লম্বা, তাহলে অ্যান্টিবডি কি? চাবি, মনে থাকবে? সো দিস ইজ চাবি আর অ্যান্টিজেনটা হচ্ছে তালা। ভি ডে জে রিকম্বিনেশন এবং এফ এ বি অঞ্চল।
আলিম স্যারের বইতে আছে, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। বুঝতে পারছো? এই অঞ্চলটা হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় এফএবি বা ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং অঞ্চল। এবং এই যে অঞ্চলে একটা চমৎকার ঘটনা ঘটে, সবসময় তো আর অ্যান্টিজেন একই রকম হবে না, তাই না? বিভিন্ন ধরনের অ্যান্টিজেন আসে আমাদের দেহে। আমাদের জীবদ্দশায় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অ্যান্টিজেন আমাদের দেহে ঢোকে। সো এই অঞ্চলটা বারবার চেঞ্জ হয়, নিজেকে চেঞ্জ করে। তাহলে এই জিনিসটা তৈরি করার সময় কি আমাদের যে জিনগুলা কাজ করে, সেই জিনগুলোকে কি বারবার চিন্তা করে চেঞ্জ করতে হয় না জায়গাটা? এই জায়গাটা চেঞ্জ করার জন্য, যেহেতু এটা প্রোটিন, তোমরা জানো দিস ইজ এ প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন, তার মানে জিন থেকে এটা আসে। কোন জিন? ডিএনএর জিন থেকে আসে। তাহলে এ কি চিন্তা করবে না যে কোন অ্যান্টিজেন আসছে সেই অনুযায়ী এই জায়গাটা তৈরি করবে? ওকে, যে জায়গা পরিবর্তনশীল অঞ্চল, সো ওইটাকে আমরা বলি ভেরিয়েবল ডাইভার্সিটি জয়নিং সাবজিন। ভেরিয়েবল ডাইভার্সিটি জয়নিং সাবজিন, ইয়েস। মানে ভেরিয়েবল হয় জিন যেমন, অ্যান্টিজেন যেমন, জিনগুলো তেমন তেমন করে তৈরি করে। বুঝতে পারছো? এখন আমাকে এই কলমটা ধরতে হবে। এখন আমি যদি এরকম করে থাকি, কলমটা আমি ধরতে পারবো? ধরতে পারতেছি না। তাহলে কলম আসছে এরকম, তাহলে আমাকে এইরকম করতে হবে, করে এটা ধরতে হবে। এখন বলো তো, কলমটা যদি আরও শুরু হয়, আমার আঙ্গুলগুলোকে আরও ছোট হবে না? যদি সুই হয় তাহলে এইরকম করে ধরবো না? যদি অনেক বড় একটা বিম হয় তাহলে কি আমি এরকম করে ধরতে পারবো বিমটাকে? এইরকম করে ধরবো। সো অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন, যে জিনগুলা ওই অঞ্চল, এই অ্যান্টিবডিটা তৈরি করে, তারা বিভিন্ন ভেরিয়েবল ক্রিয়েট করে অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন। অ্যান্টিজেন যেমন হবে এই অঞ্চলটা তেমন করে তারা ক্রিয়েট করে। সো এইটাকেই বলা হয় ভেরিয়েবল ডাইভার্সিটি জয়নিং সাবজিন রিকম্বিনেশন, ডিফারেন্ট কম্বিনেশন ক্রিয়েট করে। আর এফএবি অঞ্চল বলতে বোঝাচ্ছে ওই অঞ্চলটা, প্যারাটোপ বলতে যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা, ওকে, যেখানে অ্যান্টিজেন বাইন্ড করে, ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন। সো প্রিয় স্টুডেন্ট, আমরা অ্যান্টিবডি পড়লাম, অ্যান্টিবডি যে কেমিক্যালি প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন এটা জানলাম। আমাদের জীবদ্দশায় কতগুলো অ্যান্টিজেন তৈরি হয়, ইয়েস, অ্যান্টিবডি তৈরি হয়। তোমরা একটু বই থেকে দেখে নিবা, এটা আজমল স্যার আলিম স্যার দুইটাই একটু চেক করবা। তো এখন আমি বলি, এইটা আমাদের দেহে ইউজুয়ালি কয় ধরনের হয়? ইউজুয়ালি 5 ধরনের হয়। 5 ধরনের হয়। এই যে চেইনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ না, এখানে যে চেইনগুলো দেখতে পাচ্ছ, এটা তো একটা প্রোটিন। প্রোটিন মানে কি? এগুলো অ্যামাইনো অ্যাসিড না? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এরকম করে, রাইট? সো এই অ্যামাইনো অ্যাসিডের যে শিকলগুলো আছে, কখনো আলফা চেইন বলে, কখনো এটাকে হচ্ছে গামা চেইন বলে, কখনো এটাকে মিউ চেইন বলে, কখনো এটাকে ডেল্টা চেইন বলে, কখনো এটাকে আপসাইলন চেইন বলে, ইপসিলন চেইন বলে। সো ডিফারেন্ট চেইন ক্রিয়েট হয়। তো ওই চেইনের নাম অনুসারে কিন্তু এই যে দেখো GAMED নামটা চলে আসে। যেমন আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, আইজি মানে হলো ইমিউনোগ্লোবিউলিন। মানে আইজি পোর্শনটা কেন থাকে এটা বলতেছি। ইমিউনো বলতে বোঝাচ্ছে যে এই জিনিসটা প্রতিরক্ষা দেয়, আর গ্লোবিউলিন বলতে বোঝাচ্ছে এটা এক ধরনের প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। তাহলে বলো তো, আইজি মানে কি বোঝাচ্ছে? এরা ইমিউন বা প্রতিরক্ষা দেয়, আর জিতে বোঝাচ্ছে এটা এক ধরনের প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন। তো ইমিউনোগ্লোবিউলিনগুলা যেগুলো তৈরি হচ্ছে আমার দেহে কয় ধরনের হয়? আলাদা আলাদা 5 ধরনের চেইন ধারণ করে। সো যারা গামা চেইন ধারণ করে, গামার জি থেকে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, আলফা চেইন ধারণ করলে এ, মিউ ধারণ করলে এম, আর ডেল্টা ধারণ করলে আইজিডি, এবং ইপসিলন ধারণ করলে আইজি ই, অ্যাকর্ডিং টু চেইন নামকরণ করা হয়েছে। তো এখান থেকে কি প্রশ্ন আসে এটা আমি বলে রাখি। স্পেশালি তুমি এই দুটো খুব ভালো করে মনে রাখবে, এইটা এবং এইটা 100% মনে রাখবা। এইটা দেন এই যে এইটাতে, ঠিক আছে? সো 1 2, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে সিকোয়েন্স, দেন এটা 5 নম্বরে। কি মনে রাখবা এখান থেকে? দেখবা যে সবচেয়ে বেশি এটা 75%-এর মতো আছে, তারপরে এটা দেখবা 15%-এর মতো, 5 থেকে 10%-এর মতো, এটা 1%-এরও কম, এটা 0.1%, এইরকম লেখা আছে। সো তোমার কাজ হচ্ছে এই টপিকটা যখন পড়বা এখান থেকে একটা প্রশ্ন আসবে, তাহলে ভ্যাকসিন থেকে প্রশ্ন আসবে, খুব কাছাকাছি সব প্রশ্ন আসে। সো খুব ইম্পর্টেন্ট এটা। তো এখন আমরা দেখি আইজিএ সবচেয়ে আমাদের দেহে বেশি থাকে। তো এইটা দেখো ট্রিক দ্বারা মনে রাখবা, জি ফর
গর্ভাবস্থা। তাহলে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন মায়ের কাছ থেকে আমরা কিসের মাধ্যমে পেয়েছি? আমরা আম্বিলিকাল কর্ড বা হচ্ছে নাড়ির মাধ্যমে পেয়েছি। সো বলো তো সর্বপ্রথম আইজিজি আমরা কখন পেয়েছি? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মা যখন গর্ভ ধারণ করেছিল আমাদের, তখন আমরা পেয়েছি। তাহলে বলো আমাদের দেহে প্রথম কোন ইমিউনোগ্লোবুলিনটা আসে? জি আসে, রাইট? আচ্ছা, তারপরেরটাতে এবার আমরা চলে আসি। এটা হচ্ছে মায়ের দুধ থেকে আমরা পাই। এই যে দেখো, আমরা কলোস্ট্রাম বা যখন শাল দুধ খাই, গত মেডিকেল এডমিশন এটা আসছিল, আমরা যে শাল দুধ খাই, শাল দুধের মাধ্যমে আমরা এটা পাই। সো বাংলাদেশের অনেক জায়গায় কি করে, বাচ্চা জন্ম হওয়ার পর মায়ের দুধগুলো ফেলে দেয়। ওকে, এগুলো লাল, এগুলো প্রথম আসছে, হয় না যে বোতলে পানি রাখার আগে বোতল যেমন আমরা ঝাঁকিয়ে টাকিয়ে ধুয়ে পানি ফেলে দিই, লাইক দ্যাট। এই কাজটা কখনোই করা যাবে না। মায়ের বুকের প্রথম ফোঁটা দুধটাও ফেলা যাবে না, সন্তান খাবে। কারণ ওইটার মধ্যে আইজিএ খুব বেশি আছে। সন্তান পৃথিবীতে আসছে, অনেক জীবাণু, প্রতিরক্ষাটা তো তাকে ক্রিয়েট করতে হবে। তো এই দুধটা কখনোই ফেলা যাবে না। যেহেতু মায়ের শাল দুধ থেকে আসে, এই জন্য মায়ের দুধ খেতেই হবে। তো তোমরা আমাকে বলো তো, তাহলে আমরা আমাদের লাইফে সেকেন্ডে কোনটা পেলাম? ফার্স্টে এটা মায়ের পেটে যখন ছিলাম পাইছি, মায়ের যখন জন্ম নেওয়ার পর আমরা দুধ খেলাম তখন আমরা এটা পাইছি, রাইট? আচ্ছা, এবার বলো তো মায়ের দুধ কি তরল না? তরল। তাহলে বলো তো আমাদের দেহে তরল কি কি আছে? মিউকাস আছে। তাহলে মুখের লালা বলো, অন্ত্র বা পরিপাক নালীর ভেতরে যত মিউকাস আছে সব জায়গায় তুমি কিন্তু এটা পাবা। মনে রাখা কিন্তু খুব সহজ, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার বলি, জি পাবো গর্ভাবস্থায়, মায়ের পেটে যখন ছিলাম আমাদের ওই আম্বিলিকাল কর্ডের মাধ্যমে আমরা পেয়েছি। আইজিএ যেহেতু মায়ের দুধের মাধ্যমে পাচ্ছি, এটা সেকেন্ডে পাচ্ছি। যেহেতু এটা তরল, তাহলে এটা তরল বা মিউকাস জাতীয় জিনিসগুলোতে থাকবে। আমার মুখের লালাতেও কিন্তু আছে। এবার বলো তো একটা সন্তান যখন মায়ের দুধ খাবে সে এইটা পাবে। এ মানে হচ্ছে কিন্তু দেখো ফার্স্ট লেটার, এ মানে হচ্ছে ফার্স্ট ফুডে পাই আমরা, মনে থাকবে? এ মানে হচ্ছে ইংলিশের ফার্স্ট লেটার, আর মায়ের দুধ হচ্ছে আমাদের ফার্স্ট ফুড। তাহলে প্রথম ফুডের মধ্যে আমরা ফার্স্ট লেটারটা পাবো। তো মায়ের দুধের মাধ্যমে আমরা যদি খাই, খাওয়ার পর এটা কি হবে? মায়ের দুধ তো পরিপাক হয়ে দেন আমরা ছোটোবেলা পায়খানা করি, রাইট? তাহলে পায়খানার সাথে কিন্তু এটা পাওয়া যায়। এই জন্য এই অ্যান্টিবডিটার নাম হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি। কি অ্যান্টিবডি? ক্যাপ্রো অ্যান্টিবডি। যেহেতু মায়ের দুধের মাধ্যমে পাচ্ছি এবং পায়খানার সাথে যাচ্ছে, সো পায়খানাতে কিন্তু এটা পাওয়া যায়, মলের মধ্যে এটা পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে আসি নিচের গুলাতে। এম 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 এর সবচেয়ে সুবিধা হলো এম সবসময় গডফাদারের সাথে কাজ করে। গডফাদার মানে কি? জি। তাহলে আইজিএম সবসময় জি এর সাথে কাজ করবে। তাহলে আমরা যখন দেখো করোনায় আক্রান্ত হই কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হই, তখন যদি আমরা এম খুঁজি সাথে জিও খুঁজি, জি খুঁজলে এম খুঁজি। বুঝতে পারছো? টেস্টের মধ্যে কিন্তু দুইটা একসাথে দেওয়া হয়। তাইলে এবার বলো তো আইজিএম কার সাথে কাজ করে? আইজিএম এমটা কাজ করে হচ্ছে গডফাদারের সাথে। ওকে, এবং আর একটা চমৎকার জিনিস মনে রাখবা, এইটা এবিও রক্তের গ্রুপে পাওয়া যায়। মানে আমাদের আরবিসি আছে না, আরবিসির গায়ে পাওয়া যায় এদেরকে, মনে থাকবে? তাহলে এটা মনে রাখা সহজ, এটা মনে রাখা সহজ, এইটা আমাদের স্পেশালি মনে রাখতে হবে যে এইটা কাজ করে গডফাদারের সাথে বা জি এর সাথে, এবং এটা রক্তের এবিও যে রক্তের গ্রুপ সেখানে পাওয়া যায়। পরের দুইটা বেশ সহজ। এই যে দেখো, ডিকে যদি আমি পেট কাটি এটা কি হয়ে যায়? বি। তাহলে বি লিম্ফোসাইটকে সক্রিয় করে এটা, বি লিম্ফোসাইট সক্রিয়করণে কাজে লাগে। ঠিক আছে? শেষেরটা ইটা আমি এভাবে মনে রাখি, ই ফর ইলার্জি। আর ইলার্জি তো না, এটাকে কি বলা হয়? অ্যালার্জি। তাহলে তোমার দেহে যদি অ্যালার্জি হয়, তোমার দেহে এটা পাওয়া যাবে। আমাদের যখন অ্যালার্জি হয় তখন আমাদের গা চুলকায়, খারাপ লাগে না? তখন এই অ্যান্টিবডিটা এসে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে? তো যাই হোক না কেন, এখন বলো তো অ্যালার্জি কেন হয়? বেজোফিল, তারপর হচ্ছে মাস্ট কোষ। এই বেজোফিল এবং মাস্ট কোষ হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হিস্টামিন। তাহলে আমার দেহে যখন হিস্টামিন ক্ষরণ হয়, আমার দেহে কী তৈরি হয়? অ্যালার্জি। আর যখনই অ্যালার্জি ক্রিয়েট হবে তখনই আইজিইটা চলে আসবে। মনে রাখা খুব সহজ। সো যা পড়লাম আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হলো এটা। আর এখানে যা পড়লাম এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে মনে রাখা, এই যে পোর্শনটা মনে রাখা। প্রোটিন নাকি গ্লাইকোপ্রোটিন, দুইটাই সেম। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন গতবার মেডিকেল এডমিশনে এটা আসছে, সো প্রত্যেকবারে জি এবং এ থেকে আসে। আমি আরেকবার রিপিট করি, এটা মনে রাখতে হয় এভাবে। গেম,
গেম বা দি গেম, ডিতে হচ্ছে ডি আর গেম GAME, এই পাঁচটা। সবচেয়ে বেশি কে? গডফাদার, জি সবচেয়ে বেশি গর্ভাবস্থায় পাই আমরা এটা মায়ের কাছ থেকে। ওকে, তাহলে ফার্স্ট অ্যান্টিবডি এবং সবচেয়ে বেশি থাকে এটা অ্যান্টিবডি। এবং গডফাদার সবসময় এই যে মম, যেহেতু মম থেকে পাই, মমের সাথে বা এর সাথে কাজ করে, দুইজন মিলে একসাথে কাজ করে। ওকে, এ যেহেতু ফার্স্ট বর্ণ, তাহলে আমরা ফার্স্ট ফুড বা মায়ের দুধের মাধ্যমে পাই, শাল দুধে পাই। তো শাল দুধ ফেলে দেওয়া যাবে না, শাল দুধের মাধ্যমে ফেলে এটা মলের সাথেও দেহ থেকে বের হবে, তখন এটার আরেকটা নাম হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি। ওকে, যেহেতু এটা দুধ বা তরলে পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের মুখে তরল কিংবা আমাদের অন্ত্র পরিপাক নালীতে যে তরল আছে, এইটার তরলগুলো বা মিউকাসগুলোতে পাওয়া যাবে, প্রতিরক্ষা দেয়। ডিকে যদি আমরা কাটি, বি হয়ে যায়, বি কোষটাকে বা বি লিম্ফোসাইটকে সে অ্যাক্টিভেট করে। লাস্ট হচ্ছে ই ফর এলার্জি, তাহলে আমাদের দেহে যখন অ্যালার্জি ক্রিয়েট হয় তখন IgE পাবো। তাহলে তোমার যদি অ্যালার্জি হয়, তুমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলো ডাক্তার সাহেব দেখেন তো আমার অ্যালার্জি কেমন, ডাক্তার কিন্তু তোমাকে এইটা টেস্ট করতে দেবে। যখন এটার পরিমাণ অনেক পাবো, তাহলে বোঝা যাবে তোমার অ্যালার্জি বেশি, এই জন্য এটাও বেশি। অ্যালার্জি কম, সো তোমার এটা কম। এই জন্য দেখবা অনেক মানুষের মধ্যে অ্যালার্জি নেই, যে কারণে এটা রেয়ারলি পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আমার অ্যালার্জি আছে, আমার দেহে কিন্তু এটা পাওয়া যায়। বুঝতে পেরেছো? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।